This video is for educational purpose only. Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for the purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. ভালো থাকবেন মা। জয় গুরু। শ্রদ্ধেয় মায়ের একটা ইউটিউবে চ্যানেল আছে সুমিতা পাল নামে, ওটা আমি জাগরণীতে দিয়ে দিয়েছি। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যেতে দেবেন। মা অনবদ্য কয়েকটি সঙ্গীত দিয়েছেন। এবার আমরা পরবর্তীতে যাব। আজ আমরা অধীর অপেক্ষায় রয়েছি। আবার গত সোমবার শুনেছিলাম, আজ আবার সেই পরবর্তী সোমবার আমরা যে শুনে নেব শ্রী শ্রী ঠাকুরের দিব্যলীলার কাহিনী, তার অনন্ত জীবনের কাহিনী, তার দয়ার কাহিনী। আমাদের মধ্যে আজ আছেন দেওঘর থেকেই যোগযুক্ত আমাদের শ্রদ্ধা ভক্তিময়ী শ্রদ্ধা পৃথা ভট্টাচার্য মা। আহ্বান করছি শ্রদ্ধা পৃথা ভট্টাচার্য মাকে, তিনি শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতময় কথা আমাদের পরিবেশন করবেন। জয় গুরু মা। শ্রদ্ধা পৃথা ভট্টাচার্য, জয় গুরু। জয় জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণ কমলে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। আচার্যদেব পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বর্দার শ্রীচরণে আমার প্রণাম। বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার প্রাণ অঙ্গিত জয় গুরু। জয় গুরু সকলকে। ঠাকুরের কাছে যখন প্রথম কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় যান, অনেক রকম তার জীবনটাই ঠাকুরের কাছে নানা রকম জিজ্ঞাসা দিয়ে ঘেরা। প্রশ্ন আর জিজ্ঞাসার মধ্যে একটা পার্থক্য আছে। জিজ্ঞাসায় ভরা তার জীবন ছিল এবং তিনি সর্বদাই ঠাকুরের কাছে নানা রকম কথা জিজ্ঞাসা করতেন। ঠাকুরের কাছে যখন জিজ্ঞাসা করলেন যে গুরু নিলে কি হয়, গুরু ধরলে কি হয়, গুরুকরণের প্রয়োজনীয়তা কি, ঠাকুর বললেন কমন সেন্স গ্রো করে। কমন সেন্স গ্রো করে। আমাদের মধ্যে দেখা যায় কমন সেন্সটার খুব অভাব। এটা খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এটা ভয়ঙ্কর সত্য নিজের জীবনে প্রতিষ্ঠা করা। সাধারণ জ্ঞান নেই, সদাচারের বালাই নেই, মানুষকে উপদেশ দিচ্ছি এক, করছি আর এক। সাধারণত দেখা যায় অনেক বড় বড় পণ্ডিত হয়ে গেছে, অনেক পড়াশোনা করেছে, কিন্তু তাদের মধ্যে কমন সেন্সটা নেই। কিরকম কমন সেন্স? যেরকম একজন বড় ডাক্তার, সে তার পেশেন্টকে লিখে দিচ্ছে স্মোক করা চলবে না, এটা নেশা করা চলবে না, লিখে দিয়ে ড্রয়ারে পেন ঢুকিয়ে রেখেই কিছুক্ষণের মধ্যে সে নিজে স্মোক করছে। এত বড় ডাক্তার, সে নিজে দারু খাচ্ছে, মদ খাচ্ছে। তার মানে তার ভিতরে কতখানি কমন সেন্সের অভাব। নানা রকমের কমন সেন্স হয়। আমরা চোখের সামনে হয়তো কাউকে দেখছি, সে পড়বো করছে, চট করে গিয়ে দৌড়ে ধরা। এই যে চেতনাটা আমাদের বিকশিত হয়নি, চেতনার বিকাশও কমন সেন্সের মধ্যে পড়ে। এই কমন সেন্সটা গ্রো করে, নানা রকম কমন সেন্স গ্রো করে কখন? যখন আমরা গুরু ধরি, তখন আমাদের মধ্যে কমন সেন্স গ্রো করে। শ্রী শ্রী বর্দার কাছে যখন দিয়ে বসতাম ছোটবেলায়, এইগুলো খুব লক্ষ্য রাখতেন যে আমাদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, আমরা শিশুরা অনেক ঠাকুর বাড়ির আশ্রমিক বাচ্চারা বর্দার কাছে গিয়ে বসতাম, এই কমন সেন্সটা গ্রো করছে কিনা শ্রী শ্রী বর্দা খুব খেয়াল রাখতেন। কোনো কিছু খেয়ে হাত ধুচ্ছি কিনা, কারো কোনো জায়গায় বসতে গিয়ে ঘষাঘষি করছি, ধাক্কাধাক্কি করছি, একটু সরে বসলেই যে জায়গাটা হয়, নিজেই কতবার দেখিয়ে দিয়েছেন, ওরকম ধাক্কাধাক্কি করিস কেন, একটু সরে বস তুই, দেখ জায়গা হয়ে যাবে। এই যে নানা রকমের কমন সেন্স তিনি দেখায় দিতেন।
যে আমরা কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, মানুষ কি চায়। ঠাকুর বলেছেন তুমি অপরের নিকট তেমনি ব্যবহার করো যেমন নিজের কাছে সেটা প্রত্যাশা করো। এতটুকু বুঝে চলতে পারলেই যথেষ্ট। একবার শ্রী শ্রী বরদার কাছে গেছি, তিনি পরীক্ষায় পাশ করলেই তাকে প্রথমে জানাতে যেতাম, বাড়িতে যাওয়ার তো উপায় নেই, সঙ্গে সঙ্গে বলবেন যে ঠাকুর প্রণাম করেছিস, শ্রী শ্রী বরদাকে বলে এসছিস। বলতে গেছি, দেখছি সামনের জনকে বলছেন, সে বলেছে আমি ফার্স্ট হয়েছি। সামনের জনকে বলছেন ও কথা বলতে নেই, বলতে হয় পাশ করেছি। যখন তোমাকে জিজ্ঞাসা করবে কি র্যাঙ্ক বা কিভাবে পাশ করেছো, তখন ফার্স্ট সেকেন্ড এই সমস্ত কথাগুলোর প্রশ্ন আসে। ওভাবে পরিচয় দেওয়া অহংকারের পরিচয় দেওয়া। এই যে প্রত্যেকটি সেন্সকে জাগরণ করা, গুরু ধরলে সেটা হয়। আমাদের জীবনটা প্রবৃত্তির দ্বারা ঘেরা থাকে। ওই বন্ধন জন্মাই যখন, তখন থেকে মৃত্যু পর্যন্ত প্রবৃত্তি আমাদের হাত ছাড়িয়ে দেয়। এই প্রবৃত্তির থেকে মুক্তি কিরকম হয় না, প্রবৃত্তির থেকে মুক্ত একেবারে হতে পারবো না। গুরুরূপ দণ্ড ধরলে প্রবৃত্তির আঁচড়ানি অনুভব করবো, যে প্রবৃত্তি আমাকে আঁচড়াচ্ছে কিন্তু কিছু করতে পারছে না। কিরকম ভর সমুদ্রে যদি কাউকে ফেলে দেওয়া যায়, সে হাবুডুবু খায়, কিন্তু যখন তাকে একটা খুঁটি দেওয়া যায়, সেই খুঁটিটা পেলে সে শ্বাস নিয়ে বাঁচে। সে অনুভব করে যে তরঙ্গ এসে ওর গায়ে ধাক্কা মারছে। প্রবৃত্তিগুলোই তরঙ্গের মতন আমাদের ধাক্কা মেরে যাবে, কিন্তু আমরা ওই খুঁটির গুরুকে ধরে থাকার জন্য আমরা বেঁচে থাকবো, কারণ আমাদেরকে টলাতে পারবে না। তাই সদ্গুরুর প্রয়োজনীয়তা। সদ্গুরু না ধরলে মানুষের ব্যক্তিত্বের স্ফুরণই হয় না, মানুষের ব্যক্তিত্ব গজায় না, মানুষ কথা বলতে শেখে না, মানুষ চলতে শেখে না, কি করে জীবনে চলবো সে সম্বন্ধে কোনো অনুভব থাকে না। গুরুকরণের তাই আমাদের দরকার। আর সেই গুরুকে মাথায় নিয়ে যখন মানুষ চলে, তখন তার জীবন অন্যরকম হয়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত তার কথা ভাবা চলা, এইভাবে জীবন চালাতে হয়। আমি ছোটবেলায় ভাগ্য করে এমন ঘরে জন্মেছিলাম যেখানে ছোটবেলাটা খালি ঠাকুরের কথা শুনে শুনেই বড় হয়েছি। পাবনা কখনো যায়নি, কিন্তু মনে হয় যেন পাবনায় ছিলাম। এত কথা শুনেছি পাবনার নানা গল্প শুনেছি। ঠাকুর শিক্ষা সম্বন্ধে বলতেন যে ভয় দেখিয়ে মেরে পিটে শিক্ষা কখনো হয় না। শিক্ষিত করতে গেলে তাকে বুঝতে হয়, ছাত্রকে অনুভব করতে হয়, ছাত্রকে অনুভব করে শিক্ষা দিতে হয়। কারণ তার নিজের জীবনে যে কষ্টটা তিনি পেয়েছিলেন শিক্ষকের কাছ থেকে, সেটা যেন আর কেউ না পায়, তার জন্য তিনি সদা জাগ্রত থাকতেন। তিনি পরম প্রেমময়। তিনি অনুভব করতেন যে এই বাচ্চাগুলোর মধ্যে, এই মানুষগুলোর মধ্যে সবকিছুর প্রবণতা আছে, আমরা খালি ধরিয়ে দিতে পারছি না। একবার সরোজিনী ঘোষ মা, যাকে অনেকে শান্তির মা বলে, সেই সরোজিনী ঘোষ মাকে দেখে ঠাকুর বললেন তুই পড়বে পারিস না? বলে আমি পড়বো কি, আমি সেই ছোটবেলায় কখন কি পড়েছি? না তুই পড়বি। পঞ্চানন সরকার তাকে বললেন তুই আপনি সরোজিনীকে একটু সময় বের করে একটুখানি অঙ্ক শিখায় দেন। তখন বললেন যে ঠিক আছে। তারপরে কয়েকদিন সরোজিনী ঘোষ মা ওনার কাছে পড়তে যেতেন। পড়তে গিয়ে যাই হোক পড়ছেন, ঠাকুর বললেন পঞ্চানন্দা সরোজিনীর কিরকম উন্নতি হচ্ছে? বলে উন্নতি হবে কি, ওকে পড়াতে গেলে ঘুমায় পড়ে, ওর চোখে ঘুম তখন। বলে ইন্টারেস্ট গজিয়ে দেওয়া লাগে। সরোজিনী ঘোষ মাকে ডাকলেন, ডেকে বললেন তুই কি বুঝিস না রে অঙ্কে? বলে আমি লম্ব বুঝতে পারছি না। পঞ্চানন সরকারদা বললেন ওকে লম্ব বুঝাতে গেলে নিজেই লম্বা হয়ে পড়ছে। শিল নোড়া খান আনতো, শিল আর নোড়াটা নিয়ে আসলেন। ঠাকুর ওই শিল নোড়াটাতে দেখিয়ে লম্ব, অতিভুজ সবকিছু বুঝিয়ে দিলেন। ভূমি কাকে বলে, লম্ব কাকে বলে, অতিভুজ কাকে বলে, সুন্দর করে বুঝিয়ে দিলেন। এবার মনে থাকবে তো সরোজিনী? হ্যাঁ ঠাকুর, আমি আর কোনোদিন ভুলবো না।
পঞ্চানন সরকার তাকে দেখে বললেন, যে যেটাতে বোঝে, যে যেটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, তাকে সেই উদাহরণ দিয়ে বুঝাবি। ও সারাদিন গৃহ কাজে ব্যস্ত থাকে, তুই গৃহ কাজের কথা বলে ওকে বুঝাবেন। আপনি আপনি করে বলতেন, হ্যাঁ আপনি তাকে এইভাবে বুঝাবেন। এইভাবে ঠাকুর প্রত্যেকের যাতে শিক্ষা সুন্দর হয় তার ব্যবস্থা করেছিলেন। তার জন্য তপবনে সেই রকম ভাবে মাস্টারদের রেখেছিলেন। সেইভাবে পঞ্চানন সরকার দা, রত্নেশ্বর দা, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়, গোপাল দা মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সবাই এক একজন মহাপণ্ডিত এসে ভালো করে পড়াশোনা করাতেন তপবন স্কুলে। কলেজে ঠাকুরের চেয়ে আমার ঠাকুমা কলেজে পড়তেন পাবনায়, পড়তেন এখানে এই প্রফেসরদের কাছ থেকে, ঠাকুরের কাছে থাকা প্রফেসর। আর এডওয়ার্ড কলেজে পাবনায় যেতেন প্র্যাকটিক্যাল করতে। প্রফুল্ল বাগচিদা সব মেয়েদেরকে নিয়ে প্র্যাকটিক্যাল করাতে নিয়ে যেতেন। ঠাকুরের মা পরম পূজনীয়া মাতা মনোমোহিনী দেবী মেয়েদের ড্রেস পোশাক পরিচ্ছদ ঠিক আছে কিনা লক্ষ্য রাখতেন। একদিন একজন মহিলা পোশাক একটু এদিক ওদিক হয়েছে, ঠাকুরের মা বললেন, এ কি তুই গায়ে একখান চাদর দিসনি? যা গিয়ে চাদর দিয়ে আয় গায়ে একখান, তুই আশ্রমের মেয়ে না? ঠাকুরের মা অসম্ভব সজাগ ছিলেন, সজাগ দৃষ্টি তার পুরো আশ্রমের উপরে। এইভাবে তারা পরীক্ষা দিতে যেত। তারা কখনো কখনো পরীক্ষা দিতে গিয়ে এডওয়ার্ড কলেজে যখন পরীক্ষা হতো, প্র্যাকটিক্যাল করতে যেত, পরীক্ষা দিতে যেত আবার অনেক দূরে। এই সব ব্যবস্থা ঠাকুরের ওখানে মায়েরা সব কিছু করত। একবার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে পাবনায় রবার্টসন সাহেব ছিলেন রাজশাহী ডিভিশনের একজন বড় আইসিএস অফিসার। তিনি কমিশনার ছিলেন। চারিদিকে নানা রকম রটনা হতো, তো আশ্রম তৈরি হচ্ছে তখন, যে এখানে অনেক অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয়, মেয়েদের নিয়ে নানা রকম কথা। তা একদিন ওই রবার্টসন সাহেব ক্যাজুয়াল ভিজিটে চলে আসলেন আশ্রম দেখতে। আশ্রম দেখতে এসে দেখছেন যে তখন পাবনা রাজশাহী ডিভিশনেই পড়তো। এসে দেখেন যে টিমটিমে আলোতে ভবি মা, সব মায়েরা বসে সেখানে ক্যালকুলাস প্র্যাকটিস করছে। সরোজিনী মা কিছু মায়েদেরকে নিয়ে সেলাই ক্লাস করাচ্ছেন। 55 থেকে 60 বছরের মায়েরা এক জায়গায় বসে পড়াশোনা করছে। তপবন স্কুলের ছেলেপেলেরা কোনো জায়গায় সার্কেল বানিয়ে গাছপালা লাগাচ্ছে, কোথাও আয়তাকার বানিয়ে সেখানে গাছপালা লাগাচ্ছে, কোথাও ত্রিভুজ বানিয়ে তার ভিতরে লঙ্কা চাষ করছে। সাহেবের চোখ কপালে উঠে গেছে, যে কি এত সুন্দর, এখানে এত সুন্দর পড়াশোনা লেখাপড়া। বললেন, তখন গোপালদা ছিলেন সেক্রেটারি, তাকে বললেন, এ তো অক্সফোর্ড কেমব্রিজকে হার মানায় এমন আশ্রম আপনাদের। তারপরে যেখানে ডায়নামো ছিল, ওয়ার্কশপ যেখানে, সেখানে গেলেন, সেখানে দেখছেন ঢালাইয়ের কাজ চলছে। দেখে তো তার চোখ কপালে উঠেছে। ওষুধপত্রের কাজকর্ম দেখে আরো অবাক, সে কি এইসব ওষুধ আশ্রমে তৈরি হয়? স্কিজোমাইসিটিন, ভেরিওলিন, প্রিভেন্টিনা তো আছেই, নানা রকম ওষুধ, হার্বাল প্রোডাক্ট নানা রকম হার্বস দিয়ে তৈরি হচ্ছে। তারপরে বললেন, আমি জানতাম ঠাকুর ফিলোসফি নিয়ে থাকেন, কিন্তু এর সঙ্গে সঙ্গে এত কিছু আপনাদের ঠাকুর তৈরি করছেন, এইরকম আশ্রম গড়ে তুলেছেন। গোপালদা বললেন যে হ্যাঁ, ঠাকুর স্বাধীনতা বলতে ইংরেজ তাড়ানোটাকে ঠাকুর স্বাধীনতা মনে করেন না, এইরকম চলাটাকেই ঠাকুর স্বাধীনতা বলে মনে করেন। সাহেব বললেন, আপনার ঠাকুরকে আমি দেখব। ঠাকুর তখন
একটা কুঁড়ে ঘর, কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, গোবর মাটি দিয়ে লেপা, তার মধ্যে একটা তক্তপোষ, আর তাতে সাদা বিছানার উপর ঠাকুর বসে আছেন। যে সাহেবকে দেখলে সব বড় বড় অফিসাররা কাঁপে, সেই সাহেবকে ঠাকুর চেয়ার দিলেন বসতে, তিনি চেয়ারে বসলেন না, মাটিতে বসলেন ঠাকুরকে দেখে। আর ঠাকুরের মুখের মধ্যে একটা ব্লু লাইট, পরে যখন বেরিয়ে এলেন বললেন আমি একটা ব্লু লাইট দর্শন করেছি ওনার ভেতরে। গোপাল দাকে বললেন যে ইয়াং ম্যান, তোমার আশ্রমের যখন যা কিছু দরকার আমাকে বলবে, আমি সব রকম জিনিস দেব। উনি দেখে শুনে একেবারে অবাক হয়ে গেছিলেন। পরে যখন তিনি রাইটার্স এর চিফ সেক্রেটারি, মন্ত্রী তখন ফজলুল হক, ঠাকুর বলেছিলেন আমার 2-2.5 হাজার বিঘা জমির দরকার। তখন হিন্দু মুসলমানের রেশিও ছিল 48-52। বাইরে থেকে হিন্দু এনে বসালে বাংলা যদি ভাগ না হয়, ঠাকুর খুব চেষ্টা করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও বলেছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি তাকেও বলেছিলেন, NC চ্যাটার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, যারা হিন্দু মহাসভার বড় বড় মানুষ, তারা এসেছিলেন, তাদেরকে অনেকভাবে বলেছিলেন, কিন্তু তারা যেন ঠাকুরের সেইভাবে কথাগুলো যেন করেনি। এখনই কিছু করা লাগবে, ঠাকুর বলেছিলেন, নাহলে বাংলা ভাগ হবে। তারা যেন ঠিক 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 গা করলেন না। কিন্তু রবার্টসন সাহেব কিন্তু লীগ মিনিস্ট্রির বিরুদ্ধে তখন প্রচুর জমি দিছিলেন ঠাকুরকে। সেই সময় লীগ মিনিস্ট্রির মানে মুসলিম লীগের মিনিস্ট্রির একটা ঝোঁক ছিল, সেই সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে ওই রবার্টসন সাহেব প্রচুর জমি ঠাকুরকে দান করেছিলেন। ঠাকুর অনেক চেষ্টা করেছিলেন, হই হয় ক্ষত্রিয় এনে বসিয়েছিলেন প্রচুর, বিহার থেকে আনা অনেক যাদব সম্প্রদায় যারা, তাদেরকে এনে বসানো হয়েছিল, অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু একক প্রচেষ্টায় তো কিছু হয় না। তাই ঠাকুর শ্যামাপ্রসাদকে ডেকেছিলেন, মুখার্জিকে ডেকেছিলেন, কিন্তু তারা ঠিক ঠিক সেই রকম ভাবে যেন বুঝতে পারলো না ব্যাপারটা। ঠাকুর অনেক চেষ্টা করার পরেও ঠাকুর যখন দেখলেন যে এই ব্যাপারটা ঠিক যেন হচ্ছে না, নানা রকম চারিদিকে, তখন ওই 46 সালের 1 সেপ্টেম্বর ঠাকুর শরীর ভালো যাচ্ছে না, ডাক্তার তাকে হাওয়া পরিবর্তন, বায়ু পরিবর্তনের জন্য বলেছেন। তখন ওই ঠাকুর দেওঘরে আসলেন। দেওঘরে যখন আমাদের পরিবার আসে, আমি বাবা কাকার কাছে শুনেছি কেউ জানতো না যে তারা আর ফিরে যাবে না, খালি ঠাকুরই একা জানতেন। সবাইকে ওইভাবে না আনলে তো কেউ আসবে না। আমার মনে হয় তাই জন্যই ঠাকুর ওইভাবে সবকে উঠিয়ে নিয়ে চলে আসলেন এক কাপড়ে, এক ইয়েতে। পরে কিছু কিছু জিনিসপত্র এসেছিল, সেটা পরে। কিন্তু ওই ভয়ঙ্কর শীতকালটা, সেপ্টেম্বর মাসে এসেছিলেন, ওই ভয়ঙ্কর শীতকালটা কিন্তু ওই সামান্য কাপড়ে দেওঘরের মতন ঠান্ডায় সকলে কাটিয়েছিল। কিন্তু কারো কিছু মনে হয়নি, কারণ সবাই ঠাকুরকে কেন্দ্র করেছিল। তো ঠাকুর যেমন ভাবে আছেন, ঠাকুরকে কেন্দ্র করে চলার জন্য কোনো দুঃখ দুঃখ লাগে না, অভাব অভাব লাগে না। এই কথাটা বাড়িতে অনেকবার শুনেছি যে ঠাকুর থাকলে কি আর অভাব লাগে? তিনি আছেন, সব কিছু পূর্ণ হয়ে যাচ্ছে। এইভাবে চলে আসা। পরে ঠাকুরকে যখন সেই মুসলমান ভাইরা পাবনায়, যে মুসলমান ভাইরা ঠাকুর তো প্রচুর করতেন ওদের জন্য সাংঘাতিক ভাবে, সেই তারা অভাব অনুভব করতে লাগলো। দেওঘরে এসেছিল তারা ঠাকুর কাছে, ঠাকুর ভাই তুমি যাবা না? ঠাকুর তখন মেমোরিয়াল বিল্ডিং এ বসে আছেন পাড়ায় বাইরেটা। ঠাকুর ভাই তুমি যাবা না? বললেন, ঠাকুর বললেন হ্যাঁ, আমার তো যাবার খুব ইচ্ছে করে, ওখানে মায়ের সবকিছু পড়ে আছে, আমার খুব যাবার ইচ্ছে করে। অনেক তারা বললো, অনুরোধ করলো। তারপরে তারা যখন চলে যাচ্ছে, তখন এদিকের তো কোনো আর বাড়ি ঘর হয়নি, ওই মেমোরিয়াল বিল্ডিং থেকে পুরো ঠাকুর বাড়ির গেটটা দেখা যেত। তখন গেটের কাছে ঠাকুর তখন আস্তে করে বললেন, তখন তোদের কতবার বলেন
তোরা শুনলি নে, এখন আইছিস ডাকতে। ঠিক এরকম ভাবে অস্ফুট স্বরে ঠাকুর বললেন। ঠাকুর যখন এইরকম ভাবে মানুষজন যখন সব চলে আসলো, তখন একটা সুন্দর বাণীও দিছিলেন এর উপরে। বড় সুন্দর লাইনটা, যে বাস্তুহারা হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যোগ্যতা হারা হওয়া তার থেকে বেশি দুর্ভাগ্য। যোগ্যতাকে বাড়িয়ে তোলো। সত্যি তো ঠাকুর কত কোটি কোটি টাকার সম্পত্তি সব ফেলে দিয়ে এক লহমায় চলে আসলেন। তার জন্য কোনোদিন হাহাকার করেননি, কোনোদিন আফসোস করেননি, কিন্তু আবার গড়েও তো তুললেন। তাই যোগ্যতা হারা হওয়াটা উচিত না, কারণ সেটা আরো বেশি দুর্ভাগ্যের। ঠাকুর যখন দেওঘরে আসলেন, তখন শ্রী শ্রী বড়মা ঠাকুর যেরকম সকলের প্রতি নজর রাখতেন, তাদের থাকা খাওয়া সব জিনিসের প্রতি, মানুষগুলো কিভাবে আছে, আরো কারা কারা পড়ে আছে তাদেরকে ডাকিয়ে নিয়ে আসা, সেগুলো তো আছেই। তার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী বড়মাও খুব খেয়াল রাখতেন। প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে শ্রী শ্রী বড়মা নিজে গিয়ে দুপুরবেলা 3টের পরে বিশ্রাম করে যখন উঠতেন, 3টের পরে উঠে গিয়ে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে দরজা ধাক্কাতেন, যে আজ তোদের কি রান্না হলো রে। যাদের রান্না হতো তারা বলতো, যাদের রান্না হতো না তারা মাথাটা নিচু করে থাকতো। শ্রী শ্রী বড়মা তার খোঁট থেকে, কাপড়ের খোঁট থেকে কিছু পয়সা তাদের বের করে দিতেন। এইভাবে সব ঘরগুলোতে জিজ্ঞাসা করতেন, কাউকে হয়তো হাত ধরে নিয়ে এসে রান্নাঘরের বারান্দায় বসিয়ে খাওয়াতেন সকলের। তারও তো তখন তেমন যে আশ্রমের পয়সা তা তো নয়, তখন অত্যন্ত সামান্য, তার মধ্যেও সকলকে খেয়াল রাখতেন যে সকলের খাওয়া দাওয়া হয়েছে কিনা আজকের দিনে। এইভাবে যাই হোক, আমাদের ঠাকুমা অনেক দিন পর্যন্ত আনন্দবাজার ঠাকুরের ওই মেমোরিয়া বিল্ডিং এর পেছন দিকে যে জায়গা, সেইখানটায় হতো। সেইখানে আমার ঠাকুমা দেখাশোনা করতেন, ছোট ঠাকুমা দেখাশোনা করতেন করে রাত্রিবেলায় 12টার সময় তখন রঙ্গন ভিলায় আমরা থাকতাম। রঙ্গন ভিলা মানে বর্তমানে পরম পূজনীয় শ্রী শ্রী কাজলদার যে বাড়ি, সেই বাড়িতে থাকতাম। সেই বাড়িতে রাত্রি 12টার সময় আমার ছোট ঠাকুমা বাড়ি ফিরছেন। ওই সময় ওই দেওঘরে সব জিপে করে, ভ্যানে করে পুলিশ ঘুরতো। হঠাৎ ওরকম ঠাকুমাকে দুদিন লক্ষ্য করেছে। লক্ষ্য করাতে জিপ গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় গেছিলে, হিন্দিতে জিজ্ঞাসা করছে, এত রাতে তুমি কোথায় গেছিলে। আমার ঠাকুমা হিন্দি বলতে পারতেন না, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তার সেই পাবনায় পড়া বিএসসি পাস ছিলেন, বিএ পাস ছিলেন, দুটো একসঙ্গে ঠাকুর করিয়েছিলেন। ইংরেজিতে যখন উত্তর দিচ্ছে, ওই পুলিশ অফিসার সে ঘাবড়ে গেছে যে একটা সাধারণ মহিলা সে ইংরেজিতে এরকম ভাবে বলছে যে আমার ঠাকুরের বাড়ি এটা, এখানে খাওয়া দাওয়া হয়, এত মানুষের আয়োজন শেষ করে এবার বাড়ি ফিরছি, এইখানে আমি থাকি। তারপরে আর কখনো সেই পুলিশের ভ্যান যেত, কিন্তু কখনো আমার ঠাকুমাকে কোনোদিন বিরক্ত করেনি। এই কথা যখন ঠাকুরের কাছে গিয়ে বলা হলো, ঠাকুমা গিয়ে বললেন কাল এরকম পুলিশের অফিসার। ঠাকুরের কি হাসি, খুব হাসি। হ্যাঁ তুই এরকম করে কইলি? বলে হ্যাঁ আমি বলেছি। বলে খুব ভালো। ঠাকুর খুব খুশি হলেন। তো ঠাকুর এরকম ভাবে সকলকে যোগ্য করে তুলতেন। ঠাকুরের ভিতরে না জিনিসটা একদম ছিল না। ঠাকুর সব জিনিসকে হ্যাঁ পছন্দ করতেন। তাই ঠাকুরের কাছে যারা যেভাবে নেগেটিভ কথা নিয়ে আসতো, ঠাকুর হ্যাঁ করেই ছাড়তেন। আমাদের স্কুলে একজন দিদিমণি ছিলেন, তার নাম ছিল অমলাদি। তিনি ওই তার হাজবেন্ড ছিলেন, আর তিনি ছিলেন হাজবেন্ড ওই হাসপাতাল, ঠাকুর বাড়ির যে হাসপাতাল সেখানে কম্পাউন্ডার ছিলেন। তাকে যাত্রা মোহনদা বলতেন সকলে। সে তার স্ত্রী অমলাদি, অমলা দিদিমণি পরে আমাদের স্কুলে পড়াতেন। যাত্রা মোহনদা মারা যেতে ঠাকুরের কাছে এসে দিদিমণি বললেন যে বাবা আমি এখন কি করব, আমার স্বামী মারা গেছেন, আমি আপনার সেবা করব, আপনার কাছে থাকবো, আপনার সেবা করব।
ঠাকুর বললেন সেবা করবি কে, সেবা করিস করিস, সে সেবা হবে, তুই লেখাপড়া কর। দিদিমণি বললেন যে আমি তো লেখাপড়া সেই ছোটবেলায় গ্রামের স্কুলে পড়েছি। কত দূর পড়েছিস? বলে এই ক্লাস 6-7। ঠাকুর বললেন অনেক দূর পড়েছিস তো। এই হরিবল্লভদা তখন পাশে ছিলেন। হরিবল্লভ দেখ তো, এ পড়বে পারবে না, তুই একটু কথা কত গিয়ে। তারপরে মিশন স্কুলে তখন ওই ইংরেজ প্রিন্সিপাল মহিলা, তিনি তো, তাকে যখন হরিবল্লভদা বললো তিনি খুব খুশি, বলে হ্যাঁ হ্যাঁ আমাদের স্কুলে ক্লাস 7 থেকে পড়বে, কোনো অসুবিধা নেই। ওই দিদিমণি তখন ওই ক্লাস 7, 8, 9, 10 করে ম্যাট্রিক পাস করলেন। ঠাকুর হিন্দু মাস্টারকে রেখে দিছিলেন, আরো কে মাস্টারকে রেখে দিছিলেন, তারা এসে পড়াতেন ইংরেজি অঙ্ক, এই দুটো মাস্টার রেখে দিছিলেন ঠাকুর। ওনাকে পড়িয়ে পাস করলেন, কত খুশি ঠাকুর যে পড়ে পাস করে। পরে পরবর্তীকালে আমাদের স্কুলে পড়াতেন, তো জীবনের এই কাহিনী বলেছিলেন। মনে হয়েছিল সত্যি তার মুখেই সাজে ওই বাণীটি, যে না সুন্দরী বধূ যার, হয় না যার শালা, অলক্ষী তার ঘরে গিয়ে সব করেছে কালা। তিনি না কথাটা পছন্দ করতেন না। আমি পড়বো কি, ফ্রাস্ট্রেশনে ভুগবো, পছন্দ করতেন না। সেবা করবি কর, লেখাপড়া কর, তার সঙ্গে লেখাপড়া করে যোগ্য করে তোলা। ঠাকুরের কথাগুলো খালি কথা নয়, প্রত্যেকটি বাণীতে তিনি নিজে মূর্ত হয়ে আছেন। তিনি নিজে করে করিয়ে দেখিয়ে দিয়েছেন যে যোগ্য করা যায়। তাই ঠাকুরকে ধরে আমাদের শিক্ষা কি না, আমরাও যেন আরো থেকে আরো তার কথা অনুযায়ী যোগ্য হয়ে উঠতে পারি। তিনি যেভাবে বলেছেন, নাকে কোনোদিন প্রশ্রয় দেননি, সেভাবে আমরাও আমাদের জীবনে কখনো নেগেটিভ থিঙ্কিং আনবো না, কখনো নাকে প্রশ্রয় দেব না। জীবনে যা কিছু পাবো তাকে ধরেছি হ্যাঁ কে স্বীকার করতে পারলেই জীবনে প্রথম সোপান হচ্ছে হ্যাঁ পারবো। এই যে ঠাকুরের কাছে, আমার ঠাকুমার কাছে, ছোট ঠাকুমার কাছে ঠাকুর প্রায়, সুধা আমাকে 30টা টাকা দিবি। আমার ঠাকুমা শুনতে পেলেন 3 টাকা। আগে 3 টাকা? আরে তুই তো আমার ব্যাংকের কাছে কি কেউ 3 টাকা চায়? 30 টাকা। আগে এই যে পারবো বলে সব উঠে আসতো, তারা সামান্য তখন ঠাকুর বাড়ির অবস্থা, কারো কাছেই কিছু নাই, কিন্তু ঠিক 30 টাকা জোগাড় হয়ে যেত, কারণ তিনি বলেছেন। তিনি যখন বলেছেন তখন সেটা জোগাড় হয়ে গেল। আর ঠাকুর যখন যেটা বলতেন সঙ্গে সঙ্গে সেটা সবাই যারা পালন করতেন তারা সে আশীর্বাদ পেতেন। পালন না করতে পারলে ভালো হতো না, সেটা আমরা অনেকবার অনেক ঘটনার থেকে জানতে পেরেছি। যতীন আচার্য তাকে ঠাকুর কত করে বললেন, আজকের দিনটা থেকে যান, আজকের দিনটা থেকে যান। ঠাকুর বলেছিলেন, যতীন আচার্য তাকে গাড়িও পাঠিয়ে দিলেন যে ওই গাড়িতে না গিয়ে আশ্রমের গাড়িতে যান, কিন্তু সেটাতেও গেলেন না। ঠাকুরের কথাগুলো মানতে হয়। একবার গোপাল দারও মৃত্যু, গোপাল দাকে যে সময় ঠাকুর আসতে বলেছিলেন সে সময় পার করে দিলেন অন্য কাজে। যাই হোক, যেভাবেই হোক, ঠাকুরের কথাকে মূর্ত করে না তুলতে পারলে জীবনে বিপদ আসে। তার কথাটাই তো শুভ লগ্ন, সেই শুভ লগ্ন পার হয়ে গেলে কি হয়। একবার আমার দাদুকে, ঠাকুর যখন দাদুকে কোথাও পাঠাতেন বলে দিতেন, কেষ্টদা এই সময় আসবেন, এই টাইমের মধ্যে চলে আসবেন, বা এই ট্রেনে আসবেন। এরকম শিয়ালদা স্টেশনে রিক্সার পরে সব জিনিসপত্র নিয়েছেন, ব্যাগ, বেডিং আর সুটকেস সব নিয়ে রিক্সা করে আসছেন, দেখছেন ট্রেন দাঁড়িয়ে আছে, টিকিট কাটারও সময় নেই। রিক্সার জিনিসপত্র ফেলে দিয়ে দৌড়ে গিয়ে ট্রেনে উঠলেন, কারণ ঠাকুর বলেছেন ওই ট্রেনটায় যেতে। রিক্সাওয়ালা বাবু বাবু করতে লাগলো, তার কাছে বেডিং সুটকেস সব পড়ে রইল। এই যে ঠাকুরের কথাকে প্রতিষ্ঠাটা করাটাই জীবনের যে লগ্ন, এটাকে বলে লগ্ন।
লগ্ন পার হয়ে গেলে চলবে না। ঠাকুরের কথা এইভাবে প্রতিষ্ঠা করা। আর একবার কি হয়েছে, দেওঘরের ঘটনা। দাদু কলকাতা যাবেন, ঠাকুরকে প্রণাম করে রওনা হয়েছেন। যোশীদি স্টেশন পর্যন্ত গেছেন কি কি ট্রেনে উঠবেন, হ্যাঁ ট্রেনে উঠবেন, সেই সময় রাধামোহন ব্যানার্জি দাকে ঠাকুর পাঠালেন, নাই কেষ্টদাকে ডেকে নিয়ে আয় তো। রাধামোহন ব্যানার্জি দা দৌড়ে গিয়ে ঠিক গাড়ি এসে দাঁড়িয়েছে, দাদু উঠতে যাবেন, তখন গিয়ে বললেন ঠাকুর আপনাকে ডাকছে। সঙ্গে সঙ্গে ব্যাক করে চলে এসে ঠাকুরকে বললেন, কেষ্টদা আমার না কেমন যেন মনে হলো আপনার আজকে না যাওয়াটাই ভালো। ওই যে আপনি যখন আমাকে বলে গেলেন যে কলকাতা যাচ্ছি, তখন ওই টিকটিকিটা কেমন করে ডাকলো, আমার পরে মনটা কিরকম খচখচ করছিল, তাই আমি মোহনকে দিয়ে আপনাকে বলে পাঠালাম। দাদু বললেন, আপনি আগেই বললেন না কেন? হেসে বললেন, তারপরে ওখানে বসলেন ঠাকুরের কাছে। তো ঠাকুরের কথাটাই যখন জীবনে এইভাবে মুখ্য হয়, যে তিনি যা বলবেন যখন যেটা, সেটাই আমার জীবনের সবকিছু পাওয়া। আর এটা কখন হয়? তাকে ভালোবাসলে। তাকে ভালোবাসলে, অনুরাগ না থাকলে তার প্রতি এরকম ভাবে মানুষ থাকতে পারে না। অনুরাগের মাধ্যমে তার কাছাকাছি যাওয়া যায়। তাকে নামও যে করব, ধ্যানও যে করব, অনুরাগবিহীন নাম ধ্যান করা ত্রাটক হয়ে যায়, সেটা ঠিক ঠিক হয় না। অনুরাগের সঙ্গে ঠাকুরের নাম ধ্যান করতে হয়। জয় গুরু, জয় গুরু সকলকে আমার। জয় গুরুমা। বলছি নাম ধ্যান নিয়ে আর একটু বলুন না, ঠাকুরের যে প্রত্যক্ষ অনুভূতি আপনার কি আছে নাম ধ্যান নিয়ে? ঠাকুর নাম ধ্যানের উপর অত্যন্ত জোর দিতেন। ঠাকুর বলতেন, হিমায়তপুরের মাটির 7 হাত মানুষ গর্ত খুললেও সেখান থেকে এখনো নামের গুঞ্জন ভেসে আসবে। হিমায়তপুরে একটা পিরিয়ড ছিল যখন ভয়ঙ্কর নাম ধ্যান হতো। সব ভোরবেলা উঠে সাদা চাদর মুড়ি দিয়ে বসে সবাই নাম ধ্যান করতেন। সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান খুব ভালো, রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে নাম ধ্যান ভালো। নাম ধ্যানে বসলেই মানুষের জীবনটা রেগুলেটেড হয়। নাম ধ্যানে বসা যায় না, রেগুলেটেড জীবন ছাড়া নাম ধ্যানে বসা যায় না। ঠাকুর ওই জন্য আহারের উপর খুব জোর দিছিলেন। একদিন শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় বললেন যে আজকে ভোরবেলায় ধ্যানে বসলাম ঠাকুর, কিন্তু যেন কনসেন্ট্রেশন ঠিক হচ্ছিল না। ঠাকুর বললেন, রাতে কি খাইছিলেন? তাহলে খাওয়াটা আমাদের কতখানি গুরুত্বপূর্ণ ব্যাপার। খাওয়া যদি সঠিক না হয়, হালকা না খাই, তাহলে কনসেন্ট্রেশনটা ঠিক হয় না। আর নাম ধ্যানই এমন একটা জিনিস যার দ্বারা তার সঙ্গে যুক্ত হতে পারি। একবার বাবার কাছেই গল্পটা শুনেছিলাম। বাবার 2-2:30-টের সময় ঘুম ভেঙে যায়। তো 2-2:30-টের সময় ঘুম ভেঙে যায়, তখনকার দিন তো। ও প্রথম যখন দেওঘরে আসে, তখন ওই ইলেকট্রিক লাইটটা মোটামুটি ছিল, সকলের ঘরে ছিল এরকম নয়। তো যাই হোক, ঘুমিয়ে পড়তো সন্ধ্যাবেলায়। 2-2:30-টে ঘুম ভেঙে বাবা ভাবলেন দেখি তো ঠাকুর কি করছেন। ঠাকুর ঘরে গিয়ে দেখেন ঠাকুর একেবারে সাদা কাপড় দিয়ে মুড়ি দিয়ে বসে ধ্যান করছেন। আমার বাবার খুব অবাক লাগলো, আমরা ঠাকুরকে ধ্যান করি, ঠাকুরও ধ্যান করেন। তা আমি বাবাকে প্রশ্ন করেছিলাম, ঠাকুরকে ধ্যান করা, ঠাকুর ধ্যান করেন? বলে হ্যাঁ, ঠাকুর কেন করবেন না? তিনি যে অনন্ত অসীম, তারও একটা ধ্যান থাকে। দেখিস না, ক্ষীরোদ সাগরে শুয়ে চোখ বন্ধ করে নারায়ণ পর্যন্ত ধ্যান করছেন। কথাটা তো ঠিক, তারাও ধ্যান করেন, তিনিও ধ্যান করেন। নারায়ণ যিনি জগতের, যিনি সবকিছুর স্রষ্টা, শিব ব্রহ্মা সবকিছুর স্রষ্টা নারায়ণ, তিনিও ধ্যান করছেন। তাহলে ধ্যানের মাহাত্ম্য কতখানি। ঠাকুর এইভাবে নাম ধ্যান করতেন। ঠাকুরের কনিষ্ঠ আত্মজ শ্রদ্ধেয় পরম পূজনীয় শ্রী শ্রী কাজল দা ঠাকুরের কাছে দীক্ষা নিছিলেন 49 এরকম সময়।
তো জ্যোতি আশ্রমে কাজলদা ঘুরঘুর করছেন। হঠাৎ কাজলদাকে জিজ্ঞাসা করছেন, তখন ছোট, কাজলদার বয়স কম, তিনি আচার্যদেব শ্রী শ্রী দাদার থেকেও ছোট। জিজ্ঞাসা করছেন, বাবা আমি তো তোমার ধ্যান করি, আমি তো তোমার ধ্যান করি, তুমি কাকে ধ্যান করো? ঠাকুর বললেন, তুমি যার ধ্যান করো আমিও তার ধ্যান করি। আবার কাজলদা জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কাকে ধ্যান করো? আমি তো তোমাকে ধ্যান করি, তুমি কাকে ধ্যান করো? কাজলদাকে আবার বললেন যে তুমি যাকে ধ্যান করো আমি আমি তাকেই ধ্যান করি। ধ্যান এইভাবে হয়। একদিন কাজলদা ঠাকুরকে গান শোনাচ্ছেন, ঠাকুরকে গান শোনাচ্ছেন, ঠাকুর কাছে মাঝে মাঝে উনি গান শোনাতেন। তখন ছোটবেলার থেকে গান শোনাতেন। গান শোনাচ্ছেন, এই সময় দূর থেকে সরোজিনী মা আসছেন। ঠাকুর সরোজিনী মার হাঁটা দেখে বুঝতে পারলেন কোনো একটা আকাম বাধাইছে। সরোজিনী মা আসতেই বললেন, ঠাকুর আমার আপনার সঙ্গে একটু প্রাইভেট আছে। তো কাজলদাকে বললেন যে তুই একটু বাইরে যা, আমি সরোজিনীর সঙ্গে কথা কব। তো কাজলদা বাইরে যেতে সরোজিনী মা তার সঙ্গে কথা বলছেন, ঠাকুরও বলছেন বেশ জোরে জোরে, প্রাইভেট হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, সবাই শুনতে পাচ্ছে আর কি। তো সবাই বলতে কেউ নেই, ঠাকুর ঘর তখন ফাঁকাই থাকতো। কাজলদা বলছেন, বাবা তুমি যা বলছো আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। ঠাকুর বললেন, শুনিস কেন? আমি যে তোকে বীজ মন্ত্র দিচ্ছি সেইটা ধ্যান করতে পারিস নে, ওইটা ধ্যান করিস না বলেই সব কথা তোর কানে গিয়ে ঢোকে, ওইটা ধ্যান কর। তার মানে ধ্যানের উপর ঠাকুর কত জোর দিয়েছেন, কত জোর দিয়েছেন। একদিন আমাদের ওখানে দুলালী মা ছিলেন ঠাকুর বাড়িতে। দুলালী মাকে অনেকে লখনৌয়ের মাও বলতো, উনি মারবাড়ি ছিলেন, পাবনার মানুষ। তো দুলালী মা ঠাকুর বাড়িতেও থাকতেন। আমরা তখন ছোট ছোট, দুলালী মা যখন আমরা ছোট তখন দুলালী মা বিছানায় শোয়া। আর তার আগের ঘটনা, ঠাকুরের কাছে লাঠি ধরে খুটখুট করে দুলালী মা যাচ্ছেন আর বলছেন যে ঠাকুর আমি যখন থাকবো না পৃথিবীতে, আমি আপনার কাছে থাকতে চাই, আপনার ধামে, সেই দয়াল ধামে থাকতে চাই, আমি সেখানে থাকতে পারবো তো? আবার ঠাকুর দেখছেন, দুলালীমা দেখছেন ঠাকুর ঠাকুর এটা খুব হতো, দূর হরাইজনের দিকে দূর প্রসারী ভাবে তাকিয়ে আছেন। আবার দুলালীমা ওই পার্লার ঘরের দরজা দিয়ে ঢুকছেন আর কথাটা বলছেন, আরেকটু এগোচ্ছেন, আবার ওইটা কথা, ঠাকুর যখন থাকবো না তখন আপনার ধামে, সেই দয়াল ধামে আমি থাকতে পারবো তো? এমনি করতে করতে দুলালীমা আস্তে আস্তে ঠাকুরের যে বিছানাটা তার কাছাকাছি এসে মাটিতে হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর আপনি যখন থাকবেন না তখন আপনার সেই দয়াল ধামে আমি গিয়ে পৌঁছাতে পারবো তো? আমার যখন জীবন শেষ হবে, জীবন অবসান হবে, আমার জীবন যখন শেষ হবে, আমি সেই আপনার ধামে থাকতে পারবো তো? আপনার কাছে যেতে পারবো তো? ঠাকুর আস্তে করে এবার সেই হরাইজন থেকে চোখটা নামিয়ে নিয়ে আসলেন, নামিয়ে নিয়ে এসে কনুইতে ভর করে নিচে ঝুঁকে বললেন, তখন আমি তোকে চিনতে পারবো তো? দুলালী মা জিজ্ঞাসা করলেন, উপায়? ঠাকুর বললেন, খুব নাম করতে হয়, খুব নাম ধ্যান করতে হয়, এর উপায় একমাত্র নাম, নামের তরঙ্গে আমি তখন চিনে নেব। সুতরাং আমরা যদি নাম ধ্যান না করি তাহলে তার সঙ্গে আমাদের একটা যোগাযোগই হয় না, নামের তরঙ্গই তার কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই প্রত্যেকে একটু সময় বের করে নাম ধ্যান করা উচিত। শ্রী বর্দা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই নাম করা প্র্যাকটিস করিয়েছেন। ন্যূনতম সময় 5 মিনিট দিয়ে শুরু, এরকম করতে করতে নাম ধ্যান বাড়াতে হয়। নাম ধ্যান করলে শরীর মন সবকিছু সচেতন সদা জাগ্রত থাকে আর পরম পিতার সান্নিধ্য লাভ করা যায়। নাম ধ্যান করতে বসার আগে কিছুক্ষণ ঠাকুরের বই, ঠাকুরের আলোচনা কিছুক্ষণ করে নিয়ে তারপরে বসলে খুব ভালো হয়। জয় গুরু সকলকে।
জয় গুরু মা।